জানেন সেটা অনেকভাবে গোপন করা হলেও বিভিন্ন মিডিয়াতে এসেছে যে বাংলাদেশের যেই বিভিন্ন প্রশাসন রয়েছে সেখান থেকে প্রায় 195 জন সেনাবাহিনী কর্মকর্তা, অফিসার এবং পুলিশ সহ বিভিন্ন পদস্থদেরকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। আসলে মূলত এরা প্রত্যেকেই ছিল ভারতের দালাল এবং ভারতের পৃষ্ঠপোষক। এরা আমাদের প্রশাসনের প্রত্যেকটা স্তরে বসে বসে এই বাংলার ছাত্রদেরকে বুলন্দিত করেছে, হাজারো ছাত্রের প্রাণ নিয়েছে, জনতাদেরকে বুলন্দিত করেছে এবং জনতাদের বিভিন্নভাবে ব্যবস্থা করেছে। এখনো হাজারো ভারতীয় দালালরা এখানে ঘুরতে মেরে বসে আছে। এখনো প্রায় বিভিন্ন স্ট্র্যাটেজি অনুসারে প্রায় 12.5 লাখ ভারতীয় এজেন্সি আমাদের এখানে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। প্রত্যেককে আইডেন্টিফিকেশন করতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে। যদি আমাদের প্রতিনিধি স্তর থেকে ভারতীয় সকল নেতাদেরকে এই সকল গুন্ডা বাহিনীদেরকে মুক্ত করা না যায় তাহলে আপনাদের রক্ত বিধা যাবে, এই বাংলার স্বাধীনতা বিধা যাবে। তাই আমরা বলতে চাই আপনাদের চেতনা আমাদেরকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি শিখিয়েছে। সেই মুক্তির আন্দোলন এখনো চলমান আছে। সবাইকে সেই আন্দোলন অংশগ্রহণ করতে হবে এবং ভারতের যে আগ্রাসন সেটাকে রুখে দিতে হবে। ধন্যবাদ সকল ছাত্র জনতাকে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইঞ্জিনিয়ার এমএম সম্রাট, সাবেক বিদ্যালয় প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগ্রামী নেতৃবৃন্দ, ছাত্র জনতা, আমরা সবসময় বলি ছাত্রলীগ কখনো মানুষ হতে পারে না। ছাত্রলীগ যারা করে তারা হচ্ছে মানুষ। আমরা কেন মানুষ বলি সেই আপনাদের জানতে হবে। 2022 সালে 7ই অক্টোবর এই আদিবাসীদের মধ্যে ছাত্রলীগ পরিষদের সেখানে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে, একটি জয়ের মহফিল আয়োজন করা হয়েছিল। আমরা সেখানে দেখেছি ওই ছাত্রলীগের একটি আন্দোলন হামলা করেছে। শুধু তারা হামলা করেনি, এই শাহবাগ থানার অনেক প্রশাসনিক কর্মকর্তারা তাদের সাথে যৌথভাবে হামলা করেছে। ছাত্রীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গিয়েছিল, তাদেরকে সেখানে চিকিৎসা নিতে দেয়নি। সেখান থেকে ছাত্র অধিকার পরিষদে 30 জন নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়। তাই এখানে আমাদের সভাপতি আছেন, তাদের কাছে অনুরোধ করছি ছাত্রলীগকে ক্ষমা করলে হবে না। ওই ছাত্রলীগদের সাথে যারা হামলা করেছে এই শাহবাগ থানার পুলিশ কর্মকর্তারা, তাদেরকে আপনারা বাদী হয়ে মামলা করে ওই কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন। শুধু তাই নয়, এই সমাজ থেকে ওই যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক। যে সমস্ত ছাত্র সংগঠন প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে মেধাবী শিক্ষার্থীদেরকে রাজপথে নির্যাতন করে এই আফগান ফাঁদের মতন জীবন যেন আর না দিতে হয়, সেদিকে ছাত্র জনতাকে এক নজর রাখতে হবে। তাই শুধু ছাত্রলীগকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করলে হবে না, তাদের ইন্ধন যত হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা সহ ওই কালীগঞ্জ কারাগারে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেবকে। আজকের এই ছাত্র সমাবেশের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাহমুদুল হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সামাজিক সহযোগিতা বন্ধুগণ, আজকে একজন সংবাদকর্মী আপনার বাবাদের মায়ের কাছে গিয়েছিল। আপনার বাবাদের মা তাদের ঘরের সুকেজের কাজ খুলে সেখান থেকে 2টি ফোন আর একটি ল্যাপটপ বের করে হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বলছিল আমার ছেলের এগুলো। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারপর আপনার বাবাদের মা বলল
সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, শুধু আপনার ভারত নয়, এই ফ্যাসিস্ট সরকার, এই হাসিনা ফ্যাসিবাদী সরকার গত 16 বছরে অসংখ্য আপনার প্রহারের মৃত্যু ঘটিয়েছে। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, 2024 সালের 5ই আগস্ট এসে আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে রয়ের পরাজয় হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, কিন্তু দুঃখের বিষয় এখনো রয়ের কিছু দূষর দেশের আনাচে কানাচে রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে এক ম্যাজিস্ট্রেট মহিলা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আবু সাইদ নাকি সন্ত্রাসী ছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি ধিক্কার জানাই এই মহিলার প্রতি। আপনি কোন মায়ের ঘরের সন্তান? আপনি কি চোখে দেখেননি এই মহান বিজয় অর্জন করতে গিয়ে প্রায় 1,500-এর মতো শিক্ষার্থীর জীবন গেছে। অসংখ্য মেধাবীরা তাদের অঙ্গ হারিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি মন্ত্রণালয়গুলোকে বলবো, আপনারা অনতি বিলম্বে রায়ের এইসব দূষরদেরকে মন্ত্রণালয় থেকে আপনারা বিতাড়িত করুন এবং আপনারা খুঁজে বের করুন এরা কি আবেদনের শিষ্য কিনা, এরা কি প্রশ্ন কিনে বিপিএস ক্যাডার হয়েছে কিনা। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বোপরি আমি শেষ কথা বলতে চাই, আপনার ফাদের খুনের সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু তারা জড়িত ছিল সেটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এখানে আর খুব বেশি তদন্তের কিছু নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আইন আদালতকে বলবো অনতি বিলম্বে তাদের বিচার কার্যকর করার জন্য। ধন্যবাদ মাহমুদুল হাসানকে। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন সানাউল আহমদ, সাবেক উপদপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সালাম আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছে আবরারহাট পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আপনারা সকলেই জানেন আমাদের যে মুক্তি শুধু আওয়ামী সরকারের কাছ থেকে আমাদের মুক্তি অর্জন করলে চলবে না। আমাদের কিন্তু ভারতীয় যে আধিপত্য, সে আধিপত্যের কাছ থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে। আপনারা সকলেই জানেন 2019 সালে ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরারহাটকে জীবন দিতে হয়েছে। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা ছাত্র অধিকার পরিষদ আবরারহাট নিয়ে কথা বলার কারণে 2022 সালে 7ই অক্টোবর রাজু ভাস্কর্যের এখানে ছাত্রদের গুন্ডারা তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সরকারের নেতৃত্বে আমাদের উপর নির্মমভাবে হামলা করে। তারপর যখন আমরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে চাই, সেখানে সৈকত সহ এই শাহবাগ থানার তারা আমাদেরকে থানায় ধরে নিয়ে এসে আমাদেরকে জেলে সোপর্দ করে। আমরা শুধু এখানে বলতে চাই, শুধু ভারতের বিরুদ্ধে আমরা ভাব করে বলতো তার পক্ষে কথা বলার কারণে আমাদেরকে ভূমিকাদের মায়ের জেল খাটতে হয়েছে। আপনারা লক্ষ্য করেন ভারতীয় যে আগ্রাসন বাংলাদেশের মধ্যে পুরো বিস্তার লাভ করছে, সেখান থেকে এখানে আমরা কিন্তু বর্তমানে কিন্তু ভারতীয় যে আধিপত্যবাদ সেখান থেকে মুক্তি লাভ করিনি। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ভারতীয় যে দূষণরা এখনো পদচারা দিয়ে হচ্ছে। একটু আগে আমার পূর্বে বক্তব্য গিয়েছেন যে একজন মহিলা ম্যাজিস্ট্রেট সে এখনো বাংলাদেশের মধ্যে বসে সে আবু সাহেবের বিরুদ্ধে কথা বলে। তার এত বড় উত্তরটা কিভাবে হয়? সে সরকারি চাকরি করে চাকরি হয়ে আবু সাহেবের যে আবু সাহেবকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি কিভাবে পুলিশ নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই মিনিস্টারের কিভাবে উত্তরটা হয় তাকে বলতে যে আবু সাহেব সন্ত্রাসী। আমরা এখানে অনতিবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানাই এবং একই সাথে আমরা দাবি জানাই ছাত্রলীগকে আজকে যেহেতু আবরারহাট এই ছাত্রলীগের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে,
মধ্যে যেন এই ছাত্রলীগের বিরুদ্ধে একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়, তাদেরকে নিষিদ্ধ করার জন্য যারা সরকারে আছে তারা যেন ছাত্রলীগকে নিষিদ্ধের ব্যাপারে আজকেই যেন উদ্যোগ নেওয়া হয়, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন। সংগ্রামী উপস্থিত ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে কারা নির্যাতিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক রোকেয়া জাভেদ মায়া। আসসালামু আলাইকুম। ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে এ পর্যন্ত যতজন নেতা কর্মী জনগণ কথা বলেছে তাদেরকে হয়তোবা হামলার শিকার হয়েছে কিংবা মামলার শিকার। 2019 সালে আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ বরণ করেছে। 2021 সালে মোদী হঠাৎ প্রোগ্রাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক মোদী বিরোধী একটি আন্দোলন করা হয়, যা ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন নামে পরিচিত। সেই আন্দোলনের কারণে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের 54 জন নেতা কর্মীকে নির্মমভাবে গ্রেফতার করা হয় এবং দিনের পর দিন রিমান্ড মঞ্জুর করা হয়। একই সাথে আমাদের সেই বছরই আরো একটা প্রোগ্রাম দেওয়া হয়, সেখানে ছাত্রলীগ হামলা করে। আপনারা যদি দেখেন দেড় দশকে যতগুলো হামলা হয়েছে সারা বাংলাদেশে, সেখানে টপ টু বটম ছাত্রলীগের নেতা কর্মীরা আছে। আমরা এর কিছুদিন আগে টাঙ্গাইল গিয়েছিলাম, সেখানেও হচ্ছে ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হয়েছি। আমরা যতবার রাজু ভাস্কর্যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেখানেও ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। আমরা পল্টন মোড়ে যদি আন্দোলন করেছি, সেখানেও ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। আমরা বলতে চাই ছাত্রলীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই লড়াগুলো ছাত্র আন্দোলনগুলো ছাত্রলীগগুলো ছাত্রদলই থাকবে না। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়া। ওই দিনে ঢাকা, আজকের এই দিনে আপনার তোমার মনে পড়ে সংগ্রামী বিপ্লবী উপস্থিতি। আজকের এই সমাবেশে উপস্থিত সবাইকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকের এই দিনে গতকালকে রাতে আপনার ভাবকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই বিষয়গুলো সারা দেশকে আমাদের আলোড়িত করেছিল। প্রিয় উপস্থিতি, আজকের এই আপনাদের সাথে আমার ব্যক্তিগত জীবনের কিছু মিল আছে। আপনার জন্ম তারিখ হচ্ছে 1998 সালের 12ই ফেব্রুয়ারি, আর আমার জন্ম তারিখ হচ্ছে 1997 সালের 12ই ফেব্রুয়ারি। প্রিয় উপস্থিতি, তার সাথে আরো মিল আছে। আপনাকে ডেকে নিয়ে গেছিল ছাত্রলীগের গুন্ডারা, আমাকে রুমে ডেকে নিয়ে গেছিল ছাত্রলীগের গুন্ডারা। রুমে নিয়ে ঢুকানোর পরেই আপনাকে চড় মারা হয়েছিল, আমাকে রুমে নিয়ে ঢুকানোর পর চড় মারা হয়েছিল। আপনাকে রুমে নেওয়ার পর তাকে বলেছিল স্ট্যাম্প পান, তাকে স্ট্যাম্প দিয়ে পেটানো হয়েছিল। আমাকে বলেছিল স্ট্যাম্প পান, স্ট্যাম্প দিয়ে আমাকে পিটানো হবে। রুমে নিয়ে ঢুকানোর পরেই এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার মহসিন হলের সাবেক সেক্রেটারি ছিল, সে আমাকে নির্মমভাবে চর্চা করতে আমার ফোন চেক করে, আমার সব দিকের খোঁজ খবর নেই, আমি কি করি না করি। তখন আমরা বলেছিলাম, আমরা সেই পুরা শক্তি আন্দোলন করছিলাম। আমরা সেই যৌক্তিক আন্দোলন করতে গিয়ে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার এবং হুমকির সম্মুখীন হতাম। সর্বোপরি আপনার বাপ কি সমালোচনা করেছিল, ভারতের সাথে একটা অবৈধ চুক্তি করা হয়েছিল, সেই অন্যায্য এবং অবৈধ চুক্তির বিরোধিতা করেছিল আপনার বাপ। সেজন্য এই ভারতের দলাল ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটা সহ্য করতে পারে নাই। আমাদের বাংলাদেশের আপনার ভারতীয় বাংলাদেশের একজন দেশপ্রেমিক যোদ্ধা, একজন মেধাবী একজন শিক্ষার্থী, বুয়েটের শিক্ষার্থী, তাকে নির্মমভাবে সারাভাবে পেটানোর পর তাকে বলে সে নাকি নাটক করতেছে। একদিকে পেটাচ্ছে আর তাকে বলা হচ্ছে নাটক করতেছে। এই ছাত্রলীগের অমানুষেরা, এত অমানুষ, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর তাকে দিয়ে শিবির নাটক করতে চাইছিল, তাকে শিবির বানাতে চাইছিল, তাকে চেয়েছিল মাদকাসক্ত হিসেবে প্রমাণ করতে, তাকে গুম করতে চেয়েছিল। এবং তখনকার ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে শিবির আখ্যা দিয়ে সেটাকে জায়েজ বানানোর জন্য চেষ্টা করতেছিল। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা
রাজনৈতিক একটা ভয়ের পরিবেশ ছিল। সেই ভয়ের পরিবেশকে উপেক্ষা করে আমরা আপনার ভাইরাসদের জন্য আমরা রাজপথে নেমেছিলাম। সারা বাংলাদেশে আপনার ভাইদের জন্য কেঁদেছিল। আজকে আমরা এখান থেকে বলতে চাই, আজকের এই দিনে আমাদের সবচেয়ে প্রধান দাবি উচিত এই খুনি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এবং এটা অতি দ্রুত এই সরকারকে পদক্ষেপ নিতে হবে। আজকে সারা বাংলাদেশে আপনার পাদের নাম, দিকে দিকে আপনার পাদের নাম, তোমরা সন্ত্রাসীরা, তোমরা যারা সন্ত্রাসী ছিল তোমরা কোথায়? তোমরা নাই। আজকে তোমরা উঠাও। এই 2 মাস ধরে ছাগলের বাচ্চাদেরকে দেখা যাচ্ছে না, সব পালাইছে, সব লুকাইছে। শেখ হাসিনা তো পালাইছে দিল্লিতে, দিল্লি তো তার জায়গা হবে না, তাকে এই দেশে এনে তার বিচার করতে হবে। শুধুমাত্র আপনার ফাঁদ না, এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের হাজার হাজার ভাইকে হত্যা করা হয়েছে। এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের বিচার না করে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে কোনোভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের এই প্রোগ্রামগুলোকে দেশের সামনে কয়েকটা প্রস্তাবনা আমি উল্লেখ করতে চাই, যেগুলো আমাদের সবার মাথায় রাখতে হবে। প্রথমে আমি আমাদের বিপ্লবী, আমাদের এই সরকারের উপদেষ্টা যারা আছে তাদেরকে বলবো, আপনারা প্রথমে আসার পর বললেন যে ভারতে ইলিশ পাঠাবেন না, পরে ইলিশ কেন পাঠালেন? আগে আমরা দেশের মানুষ ইলিশ খাবে, তারপরে আপনারা ওই ইলিশ যাবে। সর্বপ্রথম আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। মুখে একটা জিনিস বলবেন, বাস্তবে কাজ করবেন না। এই বিপ্লবী সরকার এটা হতে দিতে পারে না। এই জনগণের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের সুফল একদম জনমানুষের দ্বার ঘুরে যেতে হবে এবং সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা কাজ করব। এবং দ্বিতীয়ত, আপনারা জানেন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বলা হয় তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, কিন্তু ভারত বর্তমানে আমাদের সাথে নানাভাবে নানা রকম খেলা খেলতেছে। তাদের এইসব গেমের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমরা তো বলি যে সংখ্যালঘু বলতে আসলে কোনো টার্মের দরকার নেই, সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। এখানে যারা সংখ্যালঘু হিসেবে তাদেরকে যারা সংখ্যালঘু হিসেবে তাদেরকে যারা উস্কানি দিচ্ছে, ভারতকে সব উস্কানি বন্ধ করতে হবে এবং বাংলাদেশ বিরোধী যত ধরনের কার্যক্রম আছে সেগুলো ভারতকে বন্ধ করতে হবে। ভারতের সাথে আমাদের পানি নিয়ে নানা সমস্যা, পানির যে ন্যায্য হিসা, সেই ন্যায্য হিসা আমাদেরকে দিতে হবে। শুষ্ক মৌসুমে আমরা পানি দাও না, আর বড় মৌসুমে আমাদেরকে পানি দাও। এগুলো ফাইজলে মিলার জায়গায়, ফাইজলে মিলার কোন সুযোগ দেওয়া যাবে না। এই জন্য আমাদের জন্য ছাত্র জনতা যারা আছে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারপর আমাদের সীমান্তে এখন হত্যা, তাই এরকম সীমান্তে যারা উৎপাত করে, সীমান্তে যেন কোন ধরনের উৎপাত না করতে পারে সেজন্য আমাদের বিজিবির সদস্য যারা আছে সবাইকে সদা জাগ্রত এবং সতর্ক থাকতে হবে। সংগ্রামী উপস্থিতি, তারপরে গার্মেন্টসে অস্থিরতা, পাহাড়ে অস্থিরতা, এগুলোর পিছনে কলকাতি নড়তেছে ভারত। তথা ভারতের আমরা আসলে একটা দেশকে আমরা দোষী করবো না। ভারতের বিজেপি সরকার তথা ভারতীয় যে আগ্রাসনবাদী নীতি, তাদের যে সাম্রাজ্যবাদী নীতি, সেই সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনাদের যারা এখানে মিডিয়ার বাইরে আছেন এবং যারা দেশপ্রেমিক ছাত্র জনতা আছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দেশ গঠন করতে হবে। আপনাদের যে চাওয়া বাংলাদেশের জাতীয় স্বার্থ, ন্যায় বিচার এবং আপনাদের যে চেতনা, সেই চেতনাকে আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। সেই ছড়িয়ে দেওয়ার চেতনাকে নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতিগণ, যারা বক্তব্য দিবেন একটু শর্ট করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি নাহিদুদ্দিন তারেক। বিসমিল্লাহির রহমানির রহিম। বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবদার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণ সভায় উপস্থিত ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূর, উপস্থিত আছেন ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সংগ্রামী আহ্বায়ক আসারাল মামুন সহ উপস্থিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মী, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই শাহবাগে দাঁড়িয়ে শহীদ আবদার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করছি। আপনারা জানেন, যখন ২০১৯ সালে বুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে আবদার ফাহাদকে হত্যা করে, তখন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম প্রতিবাদের মশাল নিয়ে বুয়েটের দিকে এগিয়ে যায়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বদা ভারতে আগ্রাসন বিরোধী এবং বাংলাদেশ যে ফেসিবাদ চেপেছিল এই ফেসিবাদী সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এই আফতার বাহাদের স্মরণে প্রতি বছর স্মরণ সভা করে থাকে। আপনারা জানেন 2022 সালে আফতার বাহাদের স্মরণ সভা করতে গিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে হামলা চালিয়েছিল। যখন আমাদের ছাত্র বন্ধুগণ হামলার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছিল, সেখানে পুনরায় ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে এবং এই প্রশাসনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে। সেই সময় আমাদের 24 জন নেতাকর্মী গ্রেপ্তারের শিকার হয়ে প্রায় 2 মাস তারা কারাগারে ছিলেন। আমরা আজকের এই ছাত্র সমাবেশ থেকে বলতে চাই যে এই ছাত্র সংগঠন, যে এই সন্ত্রাসী সংগঠন আপনার আজকে নির্মমভাবে হত্যা করে সেই ছাত্র সংগঠন বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না। আমরা এই আজকের ছাত্র সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই এই সন্ত্রাসী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশে এই ছাত্র সংগঠনে আর কোন রাজনীতি করতে দেওয়া যাবে না। বাংলাদেশ ছাত্রলীগ এই সময়ে যতগুলো হামলা এবং নির্যাতন চালিয়েছে সকল হামলা এবং নির্যাতনের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আমরা আজকের ছাত্র সমাবেশ থেকে আফতার ফাহাদকে স্মরণ করি এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাইরুদ্দিন দাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন সাবেক ছাত্রনেতা, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন ভাই। ভারতীয় আগ্রাসন বিরোধী প্রথম শহীদ আফতার ফাহাদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। 2019 সালে 17 অক্টোবর যখন আফতার ফাহাদকে ছাত্রলীগ সারারাত নির্মমভাবে নির্যাতন করে যখন হত্যা করে গুলির উপরে তুলে রাখছিল তখন কেউ কথা বলার সাহস করেনি। তখন কথা বলেছিল তৎকালীন ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, সমাজসেবা সম্পাদক আক্তারের নেতৃত্বে প্রধান প্রতিবাদ করে উঠেছিল। সেই প্রতিবাদের হাত ধরে প্রতি বছর শহীদ আফতার ফাহাদের স্মরণ সভা করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজকে ক্যাম্পাসে রানাতে কানাতে শহীদ আফতার ফাহাদের স্মরণ সভা হচ্ছে। গত 5 বছরে শহীদ আফতার ফাহাদের স্মরণ সভা করার জন্য আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাড়া আর কাউকে পাইনি। আমরা দেখেছি ছাত্রলীগের নৃশংস হামলা মামলা শিকার হওয়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রতি বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আফতার ফাহাদের স্মরণ সভা করে গেছিল। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যদি না থাকত শহীদ আফতার ফাহাদ হয়তো হারিয়ে যেত। অনেকের পরে ছাত্রলীগের পরে প্রশাসনের পরে চুপ ছিল। আজকে আফতার ফাহাদের তাদের প্রতিবাদের ভাষা অনেকে দাবি করে আমরা আফতার ফাহাদ আমাদের সংগঠনে আমরা আফতার ফাহাদের স্মরণ সভা করছি। গত 5 বছর কোথায় ছিলেন? গত 5 বছর কোথায় ছিলেন? 2021 সালে যখন রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ যখন হামলার শিকার হয়েছিল, ঢাকা মেডিকেল কলেজের ছাত্রলীগের নৃশংস হামলার শিকার হয়েছিল, সেই পাখির মতো তুলে সহভাগে যখন আটক করেছিল, 6 মাস যখন মামলায় জেল কেটেছিল,
তখন অন্য সংগঠন কোথায় ছিলেন? আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, আপনার প্রভাব যিনি বেঁচে থাকে এই ছাত্র অধিকার পোষণের মাধ্যমে বেঁচে ছিল। আপনার প্রভাব ছিল ছাত্র অধিকার পরিষদ, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার জাতীয় আগ্রাসন বিরোধীর মূল শক্তি। অতএব শহীদ আবরার প্রধানের হত্যাকারীদের বিচার হচ্ছে। এখন জনগণের বিপ্লবিক সরকার ক্ষমতায় আছে, যারা শহীদ আবরার প্রধানের হত্যাকাণ্ডের যত ছিল তাদের শাস্তি বাস্তবায়ন চাই আমরা দ্রুত সময়ে। অনেকে এখানে বলেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আমি বলতে চাই, ছাত্রলীগকে নিষিদ্ধ করার আগে আপনার হত্যাকাণ্ড সহ গত 15 বছরে হামলা, নির্যাতন, ধর্ষণের দায়ে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পরে তারপর নিষিদ্ধ করুন। এই দেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ রাজনীতি করার তাদের অধিকার আর নাই। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি চালিয়েছেন, সেটা নিশ্চিত আপনারা এই দেশে নিষিদ্ধ হতে বাধ্য। অনেকে বলেছেন আমরা গত 15 বছরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যা করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এত ভালো হয় না, এত ভালো হয় না। তাদের ক্ষমা করে দিয়ে আবারও একটা যুদ্ধের ময়দান তৈরি করবেন না। বিশ্বাস যারা অত্যাচারীদের ক্ষমা করে তারা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করার সামিল। মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। যে যতটুকু অন্যায় করেছে, যে যতটুকু অত্যাচার করেছে, আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। কেউ ক্ষমা করার অধিকার রাখেন না। তাদের ক্ষমার আইন শহীদ আবরার ফরহাদ সে 2019 সালে বলে গিয়েছিল ফেনী নদী নিয়ে। সে ফেনী নদীর আগস্টের ভয়াবহতা আমরা দেখেছিলাম। ভারত যখন দাঁত খুলে দিয়েছিল, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী বন্যায় ভেসে গিয়েছিল। সেটা আবরার ফরহাদ 2019 সালে বুঝেছিল। অতএব ভারতীয় অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে আগ্রাসন চালাচ্ছে, সেটা আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। এদেশের 18 কোটি জনগণ আমাদের সাথে আসে, ভারতের দাবাদারি কেউ করবেন না। এতগুলো মানুষ ভারতের দাবাদারি করার জন্য, ভারতকে ইলিশ দেওয়ার জন্য জীবন দেয়নি। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ সব সময় কথা বলেছে এবং বলে যাবে যতদিন পর্যন্ত ভারত তাদের আগ্রাসন বন্ধ না করে, যতদিন পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধ না করে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন, আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম সবকিছু চলমান থাকবে। অতএব আপনার পরাধের যে ইতিহাস, আপনার পরাধের মতো ছাত্র অধিকার পরিষদের গত 8 বছরে যে হামলা মামলার শিকার হয়ে এখন পর্যন্ত টিকে আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এই যুবলীগকে দুটি ছাড়া করেছে, তাদেরকে ফেরত জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। যোগ যোগ দিয়ে তুমি শহীদ আপনার আসসালামু আলাইকুম। এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন তসলিম ইসলাম অভি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সদস্য সাবেক। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আজ সেই ঐতিহাসিক 7 অক্টোবর। এই 7 অক্টোবর শুধু আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী নয়, এই 7 অক্টোবর হলো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। আমাদের আগ্রাসন বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই সংগ্রামের পথ চলা শুরু হয়েছিল এই 7 অক্টোবর। 2019 সালের 7 অক্টোবর যখন বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে এই দেশে থাকা ভারতীয় দোসররা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে
তখন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বপ্রথম এই হত্যার প্রতিবাদে মিছিল করে এবং এর প্রতিবাদ জানায়, এবং আমরা তখন থেকেই আমাদের ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই সংগ্রাম সূচনা করি। আমরা 2019 সালের 7ই অক্টোবর লড়াই সংগ্রাম পরবর্তী সময়ে আমরা 7ই অক্টোবরকে আগ্রাসন বিরোধী এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা দিবস হিসেবে ঘোষণা করি। আমরা 2020 সালের 7ই অক্টোবর পলাশীর মোড়ে আগ্রাসন বিরোধী আয়াতস্তম্ভ আমরা আয়াতস্তম্ভ গঠন করি, নির্মাণ করি। কিন্তু এদেশে থাকা ভারতীয় দোসর ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনটি আমাদের উপর হামলা করে এবং আমরা যে আয়াতস্তম্ভ নির্মাণ করি সেটি ভেঙে ফেলে। আমরা বলেছিলাম তারা যতবার ভাঙবে আমরা ততবার গর্ব, এবং আপনার ভাইদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, সেই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। 2020 সালের পরবর্তী সময়ে আমরা 2021 সালেও আমাদের আয়াতস্তম্ভ নির্মাণ করি এবং 2022 সালে আমরা ঢাকা টিএসসি রাজু ভাস্কর্যের এখানে আগ্রাসন বিরোধী যে সমাবেশ ছিল আমাদের আপনার ভাইদের 3য় বিশ্ববার্ষিকীতে, সেটি আমরা কর্মসূচি পালন করার সময় আমাদের উপর ছাত্রলীগ নির্মমভাবে অন্যায়ভাবে আমাদের উপর হামলা চালায় এবং আমাদেরকে দফায় দফায় হামলার পরবর্তী সময়ে যখন আমরা মেডিকেলে চিকিৎসা দিতে যাই সেখান থেকে আমাদেরকে আবারও হামলা করে। আমরা ট্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশের কাছে সহযোগিতা চাই, যেখানে আমরা ছিলাম ভুক্তভোগী, আমাদেরকেই তারা আবার কারাগারে প্রেরণ করে। সেখান থেকেই আমাদের এই লড়াই সংগ্রাম সূচনা হয় এবং আজকের যে 5ই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময় এই 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সূচনা করেছিলাম আমরা সেই সময় থেকেই। তো আজকের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান সফল করার জন্য আপনার ভাইদের ভূমিকা ছিল তৎকালীন সময়ে অস্মরণীয়। আমরা এই আপনার ভাইদের আত্মত্যাগকে আমাদের আগামী দিনের পথ চালায় সবসময় স্মরণে রাখতে চাই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কে বলেছে হিন্দুস্তান আমাদেরকে কিছু দেয় নাই? 500 টন ইলিশ মাছ দিয়েছি, এরপর তারা ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে। একেবারে পরের বার 1001 টন ইলিশ মাছ পাঠানো হবে, আর আমরা পানি খাবো, ভারত আমাদেরকে পানি দেবে। মনে আছে আপনার ভারতের সেই কথা? আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, তবে সেটা ন্যায্যতার সম্পর্ক। আমরা এই শেখ হাসিনা নামক লেন্দুক দর্জিকে পিটিয়ে কিন্তু এই চাঁদের মামার বাড়ি পার করে দিয়েছি। সুতরাং যদি বর্তমানে আর কেউ মাথা চাওয়া দিয়ে উঠতে চায়, কেউ যদি বলতে চায় যে সে লেন্দুক দর্জি ভূমিকা অবতীর্ণ হতে চায়, তাহলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তাদেরকে উঠিয়ে ফেলে দিবে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজার মামুন ভাই। বক্তব্য নিয়ে আসছেন হাজার মামুন ভাই। সংগ্রামী উপস্থিতি, 2014 সালের সেই অটোপাস নির্বাচনের পর বিরোধী দল জামাতে ইসলাম এবং বিএনপিকে যখন এই আওয়ামী লীগ এক প্রকার মাঠ ছাড়া করে ফেলেছিল, যখন বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে জেলে ঢোকানো হয়েছিল, ঠিক তখনই এই জায়গায় দাঁড়িয়ে 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই পুরো ঢাকা শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের জন্য জড়ো হয়। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের একক আধিপত্যবাদী হলের দখলদারিত্ব অবসান ঘটিয়ে 2018 সালের 8 এপ্রিল রাতে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং এস এম জাকির হোসেনকে রাত
থেকেই শুরু হয় প্রতিবাদ। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা শুরু হয় ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে। এই ছাত্র অধিকার পরিষদ প্রতিটি নির্যাতিত শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে। প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে ঠিক যখন আজকের এই দিনে 2019 সালে আমার স্পষ্টতই মনে আছে, রাত 4টা বাজে আমার কাছে ফোন গিয়েছে যে বুয়েটে একজন শিক্ষার্থীকে সারা রাত ভোর ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন করেছে। সেই শিক্ষার্থীকে এখন নিচের ফ্লোরে রাখা হয়েছে, সে মৃত অবস্থায় আছে। তখন আমরা ডাকসুর বিপি নূর হক নূর, তখন আমাদের ডাকসুর বিপি এই ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে একমাত্র ছাত্র সংগঠন যারা অরাজনৈতিক সংগঠন থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, ডাকসুর ইতিহাসে একমাত্র বিপি হয়েছেন এই নুরুল হক নূর। আর যত ডাকসুর বিপি হয়েছেন প্রত্যেকের রাজনৈতিক দল ছিল, শুধুমাত্র আমাদের কোন রাজনৈতিক দল ছিল না। সংগ্রামী উপস্থিতি, ঠিক তখনই ফজরের আজানের পর আমরা আমাদের বাসা থেকে বের হয়ে আসি। ছাত্র অধিকার পরিষদের তখন যে সকল নেতাকর্মী ছিল, আমাদের সমাজসেবা সম্পাদক আক্তার হুসাইন, বর্তমানে উপদেষ্টা নাহিদ ইসলাম, আব্দুল্লাহিল বাকি, আকরাম হোসেন সহ আমরা যারা ছিলাম তখন ছাত্র অধিকার পরিষদে, তখন আমরা কিন্তু বিক্ষোভ মিছিল বের করি। আরেকটি কথা বলতে চাই, এই যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব একক কোন ছাত্র সংগঠনের নয়। এই আবরারকে যখন পিটিয়ে হত্যা করা হয়েছিল তখন কিন্তু আমাদের সাথে ছাত্র দলের নেতাকর্মীরাও সেই মিছিলে ছিলেন। তখন কিন্তু বাম সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আমাদের সাথে ছিলেন। তাই মনে রাখতে হবে, এই যে বিপ্লব, এই বিপ্লবের শুরু কিন্তু অনেক আগে হয়েছে। এই আবরার হত্যার পর যখন বুয়েটের শিক্ষার্থীরা কথা বলতে পারছিল না, তারা যখন তাদের ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল পর্যন্ত করতে পারে নাই, তখন কিন্তু আমরা এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বড় ধরনের মিছিল নিয়ে তখন কিন্তু আমরা বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করি। সেখান থেকেই বুয়েটের শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং আবরার হত্যার কিন্তু ইতিমধ্যে বিচার হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে বলতে চাই, এই যে আমাদের আবরার যে হত্যাকাণ্ড ঘটেছে, এই আবরার হত্যাকাণ্ডের আগে এবং পরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে একক আধিপত্য ছিল সেটি কিন্তু বাধা পড়ে শুধুমাত্র এই ছাত্রলীগের মূল যে পতনটি আমি বলবো এই আবরার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঘটেছে। ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠন এবং ছাত্রলীগের অতীত যে সফলতা ছিল, সকল সফলতায় ধূলিসাৎ হয়েছে এই আবরার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তারপর থেকে আমরা এও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিবির সন্দেহে অনেক শিক্ষার্থীকে রাতের আধারে অত্যাচার করে রড দিয়ে পিটিয়ে তাদেরকে বিভিন্ন হলের মাঠে, এমনকি তারপর এই শাহবাগ থানায় তাদেরকে সুপর্দ করা হয়েছে এই প্রক্টরের মাধ্যমে। আজকে আরেকটি দৃশ্য আপনাদেরকে বলতে চাই, 2022 সালে যখন আমার ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা এই আবরারের জন্য একটি স্মরণ সভার আয়োজন করেছিল, তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন বিনিয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক ছিলেন আক্তার হুসাইন। তারা তখন রাজু ভাস্কর্যের পাদদেশে একটি স্মরণ সভার আয়োজন করেছিল। সেই স্মরণ সভায় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায় এবং পরবর্তী সময়ে সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনাটি ঘটায়, তারা আমাদের এই আহত নেতাকর্মীরা যখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছিলেন, সেখান থেকে কিন্তু আমরা স্পষ্টত, এবং এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, তাদের খবরের মাধ্যমে আমরা দেখেছি যে আমাদের চিকিৎসারত এই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে কিভাবে হসপিটালের বেড থেকে টেনে এনে পুলিশের হাতে সুপর্দ করা হয়। তখন আমাদের 30 জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। আজকের এই স্মরণ সভা থেকে বলতে চাই, এই আবরার আমাদের চেতনার অংশ। এই আবরার 24-এর যে প্রেরণা, 24-এর যে গণঅভ্যুত্থান, সেটিরই অংশ। তাই আজকের এই সমাবেশ থেকে আবরারকে আমরা স্মরণ করতে চাই। আবরার আমাদের প্রেরণা এবং আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে
আবরারকে আমরা স্মরণ করতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হাসানুল মামুন ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাজির হাসান। শহীদ আবরার, লো 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 সালাম। শহীদ আবরার, আবরারে চলে ওই করি না মনে, আবরারে চলে ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলা শিকার বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ভাদের পঞ্চম শাহাদত বার্ষিকীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আগ্রাসন বিরোধী ছাত্র সমাবেশে উপস্থিত ছাত্র অধিকার পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবহাওয়া অবস্থায় খারাপ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলতে চাই। বাংলাদেশের সাথে ভারতের আর কোন স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা হতে দিব না। ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক হবে সমতা ভিত্তিক সম্পর্ক। আপনার আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই বাংলাদেশে ভারতের সাথে আর কোনদিন নতজানু সম্পর্ক হতে দিব না। আমরা স্পষ্ট বলতে চাই, গত 1.5 দশকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী অবরণ্য তৈরি করা, গরম রেস্টুরেন্টের শিক্ষার্থীদেরকে নির্যাতন করা, নারী শিক্ষার্থীর উপর হামলা করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন সেঞ্চুরি করা, একই সাথে বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ভাদকে রাতভর পিটিয়ে হত্যা করে উল্লাস করা এবং যাদের হাতে বিশ্বজিতের রক্ত লেগেছে এই বাংলাদেশে সেই সন্ত্রাসী জগনের ছাত্রলীগের কোনো আর রাজনীতি করা দেওয়া হবে না। আজকের এই ছাত্র সমাবেশ থেকে ছাত্রলীগের এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করছি। একই সঙ্গে ছাত্র রাজনীতি অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে এই বাংলাদেশে আর কোন চাঁদাবাজের ঠাঁই দেওয়া হবে না, এই বাংলাদেশে আর কোন দুর্নীতিবাজের ঠাঁই দেওয়া হবে না। এই বাংলাদেশে যে বলতে অন্যায় অন্যায় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির আপাত বস্ত্র আমরা উপড়ে ফেলব। শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হয়েছে সেই সুন্দর স্বপ্নের বাংলাদেশ ক্যাম্পাস আমরা নির্মাণ করব। সেই লড়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 18 সাল থেকে ছিল। 19 সালে রাষ্ট্রপতি হাসানুল মামুনের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বপ্রথম আবরার ভাদের হত্যার বিচার দাবিতে রাজপথে ছিল। এই ছাত্র অধিকার পরিষদ 18 সাল থেকে শুরু করে 24 প্রত্যেকটা বছর ছাত্রলীগের রক্ত উপেক্ষা করে আমরা সহিংসতা করেছিলাম, শুধুমাত্র আবরার ভাদের সহিংসতা করার জন্য, শুধুমাত্র আবরারকে মনে করে দেওয়ার জন্য আমাদের ছাত্র অধিকার পরিষদের 30 জন নেতা কর্মীদেরকে বেদরক থেকে 2 মাস জেলে থাকতে হয়েছে। এই আকর্ষণ চরিত্র শুধুমাত্র এই অভ্যুত্থানে হয়নি, আমরা গত 6 বছর ধরে প্রত্যেকটা অন্যায়ের সাথে অনিয়মের সাথে বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তা করার জন্য ছাত্র অধিকার পরিষদ ছিল। আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি করার জন্য ছাত্র অধিকার পরিষদ বিগত সময় রাষ্ট্রপতি ছিল। আগামীতে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ক্যাম্পাস নির্মাণের জন্য ছাত্র অধিকার পরিষদ বলিষ্ঠ ভূমিকা রাখবে। সেই প্রত্যাশা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।